This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আমি আফরি আপনাদের সঙ্গে। ইরানকে লক্ষ্য করে আক্রমণের ঝাঁজ আরো বাড়াচ্ছে ইসরায়েল, সেই ছবি সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। তেহরানের বিভিন্ন সরকারি যে দফতর রয়েছে সেগুলো এবার টার্গেট, সেগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি সেনা একেবারে টার্গেট বেঁধে বেঁধে হামলা চালাচ্ছে। সরকারি যে দফতরগুলো রয়েছে সেই দফতরগুলোকে নিশানা করেছে। ইসরায়েলি বিমান বাহিনীর নিশানায় তেহরানের পুলিশ হেডকোয়ার্টার। সূত্রে যা খবর আমরা পাচ্ছি, রশিদ ইয়াসিম UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্ট্রিটে সেখানে পুলিশ হেডকোয়ার্টার ছিল। ইরান সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের সদর দফতর এটি। বিমান হামলায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে বহুতলটি, দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজের। সুমন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সুমন, একেবারে টার্গেট ফিক্স করে ইসরায়েল শুরু থেকেই তাদের এই হামলা শুরু করেছে। এবার সরকারি দফতরে হামলা চালানো হলো, পুলিশ হেডকোয়ার্টার। কে ছিলেন এতটা ইম্পর্টেন্ট কেন যে এখানেই হামলা চালাতে হলো ইসরায়েলকে? 60টারও বেশি এয়ারজেট, তারা কিন্তু 20টিরও বেশি মিলিটারি লোকেশন ইরানের তেহরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। এবং এই যে হেডকোয়ার্টারের কথা তুমি বলছো, এটাকে ফারাজ পুলিশ দপ্তর বলা হয়, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশন। এবং সেখানে কিন্তু বম্বিং করেছে ইসরায়েল এবং সেই জায়গাটাকে ধূলিসাৎ করেছে। তার সঙ্গে সঙ্গে একাধিক স্ট্র্যাটেজিক লোকেশন, একাধিক মিলিটারি বেস, একাধিক ইউরেনিয়াম যেখানে থাকে, যেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, ইত্যাদি জায়গায় হামলা চালিয়েছে। এবং তোমাকে আমি বলে রাখি, ইসরায়েল এমন জায়গায় হামলা চালিয়েছে যেগুলো কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এবং যেগুলো কিন্তু হাই সিকিউরড। এবং এই খামেনেইও থাকতে পারেন এমন জায়গায় হামলা চালানো হয়েছে। যদিও খামেনেই সুস্থ আছেন তেমনটা ইরান দাবি করেছে, কিন্তু ক্রমাগত ইসরায়েল হামলার যে ঝাঁজ তা বাড়িয়ে চলেছে। এবং তোমাকে আমি বলে রাখি, কিছুক্ষণ আগে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে যে যেখানে যেখানে পারমাণবিক শক্তি থাকতে পারে ইরানের, সেই জায়গাগুলোকে যেন তারা ফাঁকা করে দেয়, কারণ সেখানে তারা আবারও হামলা চালাবে এবং কোনো সিভিলিয়ানসের যাতে মৃত্যু না হয় তার জন্যই এই সতর্কবার্তা। অর্থাৎ ইসরায়েল ক্রমাগত হামলার ঝাঁজ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান কিন্তু তারাও পাল্টা দিচ্ছে। তবে ইসরায়েলের বক্তব্য হচ্ছে, যখনই কোনো অসামরিক কিছু আসছে ইসরায়েল সেখানে হামলা চালানো থেকে বিরত থাকছে, কিন্তু ইরান তা করছে না এবং তার জন্যই ইরানকে ফল ভুগতে হবে, এই হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল। ধন্যবাদ সুমন, আপনারা দেখতেও পাচ্ছেন এবং যে তথ্য আমাদের প্রতিনিধিও তুলে ধরলেন যে একের পর এক হামলা চালানো হচ্ছে। এই হামলা চলছে, বিভিন্ন সরকারি দপ্তরকে এবার নিশানা করেছে ইসরায়েলের এয়ার স্ট্রাইক হচ্ছে সেই সমস্ত জায়গায় যেখানে সরকারি দপ্তর রয়েছে, যার মধ্যে পুলিশ হেডকোয়ার্টার যেটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তার ভবনটি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে ইসরায়েলের হামলায়। তেহরানে পরপর মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েল। তেহরানের নিউক্লিয়ার আর মিসাইল লঞ্চ যে সাইটগুলো রয়েছে সেখানেও পরপর হামলা চালানো হচ্ছে। বারবার হুঁশিয়ারি তারা দিচ্ছে জায়গা খালি করা হোক, কারণ ইরানের সাধারণ মানুষ তাদের নিশানা নয়, একথা ইসরায়েলের তরফ থেকে দাবি করা হচ্ছে। তেহরানের 20টির বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। সায়ন্ত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন, কি আপডেট পাওয়া যাচ্ছে এই হামলা নিয়ে? একেবারে নিশানা ফিক্সড করে, টার্গেট ফিক্সড করে হামলা, প্রথমে সরকারি ভবনগুলোতে হামলার খবর আমরা দিলাম, এবার ঠিক কোথায় কোথায় হামলা চালাচ্ছে ইসরায়েল? দেখো, ইসরায়েলের যে আঘাতের ঝাঁজ বাড়বে সেটা কিন্তু গত 36 ঘন্টা তাদের বক্তব্য, তাদের হুঁশিয়ারিতেই প্রমাণিত হয়েছিল। এবং সেই মতোই কিন্তু দেখা যাচ্ছে যে তেহরানে পরপর মিসাইল হামলা হয়েছে এবং সেখানে ইসরায়েল এয়ারফোর্স পুরো ইরানের আকাশ জুড়ে তারা কিন্তু হামলা চালিয়েছে। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ইরানের একাধিক পরমাণু গবেষণাগার, যেখান থেকে পরমাণু মূলত গবেষণা চলছে এবং পরমাণু অস্ত্র তৈরি হবার আশঙ্কা করছে, সেই সব ঘাঁটিতেই মূলত হামলা চালানো হয়েছে। সেই সব লঞ্চ প্যাড গুলোতে যেখান থেকে ইসরায়েলে অ্যাটাক চালিয়েছে ইরান। অর্থাৎ ইসরায়েল কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই হামলা চালাচ্ছে এবং সেই জায়গাগুলোকে সম্পূর্ণ তছনছ করে দিচ্ছে। ইরানের একাধিক লঞ্চ প্যাড ধ্বংস হয়ে গিয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। আর এই লঞ্চ প্যাড ধ্বংস হওয়াতে কিন্তু মিসাইল ছোড়াতে কিন্তু তারা সমস্যা পড়তে পারে। এদিকে যেটা ইসরায়েল সূত্রে খবর, যে তেহরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং সেন্ট্রিফিউজ সাইট, মিসাইল এবং এয়ার ডিফেন্স প্রোডাকশন ফ্যাসিলিটিতেও ইসরায়েল হামলা চালিয়েছে। অর্থাৎ একের পর এক
ইরানের যে মেরুদণ্ডগুলো আছে সেগুলো সম্পূর্ণ তছনছ করে হয়ে গিয়েছে এই ইসরায়েলি হামলায়। সব মিলিয়ে পরিস্থিতি আরো গভীর এবং সংকটপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন সামরিক বিশারদরা। ধন্যবাদ। আর ঠিক এখানেই কত ক্ষয়ক্ষতি হচ্ছে দেখুন, একদিকে বিল্ডিং ভবন এগুলো যে যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুদেশের মানুষ। ইরান আর ইসরায়েলের ভয়াবহ যুদ্ধে মৃত্যু মিছিল হয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 585 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 1326 জনেরও বেশি মানুষ। দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের। নিহতদের মধ্যে 126 জনই সেনা কর্মী ও কমান্ডার। অন্যদিকে ইসরায়েলে ইরান হামলা চালাচ্ছে, সেখানেও অন্তত 25 জনের মৃত্যু হয়েছে, আহত 500-রও বেশি। প্রথম ভারতীয় সংবাদ মাধ্যম হিসেবে ইসরায়েলে যুদ্ধক্ষেত্রে TV9 নেটওয়ার্ক। তেল আবিবে ধ্বংসস্তূপ থেকে সরাসরি প্রতিনিধি মনীষ ঝার প্রতিবেদন। দেখুন সেখানকার পরিস্থিতি কি। TV9 के कैमरे पर इस वक्त आप उन तस्वीरों को देख रहे हैं, उन तबाही के निशान को देख रहे हैं, उन भयंकर विध्वंस के तमाम सबूत को देख रहे हैं, जिसे देखकर आपको लगेगा कि ईरान इस वक्त जो खूंखार बना हुआ है और इजराइल में किस तरीके से वो टारगेट कर रहा है। मैं आपको बता दूं कि मैं जहां पर खड़ा हूं ये तेल अवीव का वो लोकेशन है जहां कई अहम आसपास में बिल्डिंग भी है। साथ ही यहां पर मेरे ठीक पीछे में भूमध्य सागर का वो समंदर का बीच है जहां पर आपने देखा था जब प्रधानमंत्री नरेंद्र मोदी इजराइल आए थे और उस वक्त इजराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू और प्रधानमंत्री मोदी दोनों जिस बीच पर टहल रहे थे वो बीच ठीक इस मोहल्ले के पीछे में है। तो आप सोच सकते हैं कि जिस लोकेशन को यहाँ पर टारगेट किया गया है और उस लोकेशन के साथ साथ इन तमाम बिल्डिंग को देखिए। अगर आप इन बिल्डिंग को देखेंगे तो आपको ये चीज़ें साफ हो जाएगी कि यहाँ कोई मिलिट्री एसेट्स नहीं है। हाँ, इस बात से आप इनकार नहीं कर सकते कि कोई सरकारी बिल्डिंग नहीं रही होगी या फिर यहाँ पर कोई बड़ा व्यक्ति इजराइल का नहीं रहता होगा, लेकिन अब बात एकदम अलग हो गई है। बात अब यहाँ रही ही नहीं है कि कौन किस हद तक किसको अटैक कर सकता है। लेकिन इजराइल की माने तो इजराइल का कहना है कि हम ईरान में मिलिट्री साइट्स को अटैक कर रहे हैं, हम ईरान में सैन्य ठिकानों के अलावा उन जगहों को अटैक कर रहे हैं जहां पर मिसाइल बनाए जाते हैं, जहां पर न्यूक्लियर संवर्धन के फैक्ट्री मौजूद है, जहां पर कि IRGC के कमांड सेंटर मौजूद हैं। लेकिन इसके ठीक उलट ईरान की तरफ से इजराइल को जब टारगेट किया जाता है तो वो इन जगह पर किया जाता है। बहरहाल ईरान और इजराइल के अपने दावे हैं, लेकिन उन दावों के बीच में ग्राउंड जीरो पर इस वक्त TV9 की टीम मौजूद है और ग्राउंड जीरो पर TV9 की टीम आपको बता रही है कि देखिए तबाही के वो निशान जिससे साफ तौर पर पता चल रहा है कि ईरान और इजराइल की जंग कितनी भयंकर साबित होने वाली है। और अगले कुछ घंटे इसमें बेहद महत्वपूर्ण होने वाले हैं। वो इसलिए क्योंकि एक तरफ जहां ईरान के सुप्रीम लीडर अयातुल्लाह खमनेई को टारगेट करते हुए इजराइल के फाइटर जेट वहां स्ट्राइक कर रहे हैं, वहीं दूसरी तरफ ईरान ने भी धमकी दी है कि अगर ज़रूरत पड़ी तो फतेह-1 ही नहीं बल्कि कई और दूसरे मिसाइलों का भी इस्तेमाल किया जाएगा और ऐसे में आज की रात और अधिक भारी पड़ने वाली है। कैमरामैन रोहित के साथ मनीष झा, TV9 तेल अवीव, इजराइल। তার মধ্যে আরো তথ্য আপনাদের তুলে ধরি। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ইসরায়েলের লক্ষ্য পূরণ হয়ে যাবে। ইরানের সমস্ত পরমাণু গবেষণাগার ধুলোয় মিশে যাবে এই দাবি করছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আধিকারিক। 7 থেকে 14 দিনের মধ্যে ইরানের সব ব্যালিস্টিক মিসাইল সেনাঘাঁটি ধ্বংস করে দেওয়া হবে। অন্তত 60টি ইসরায়েলি যুদ্ধবিমান লাগাতার ইরানের 1 ডজন পরমাণু ঘাঁটি আর অস্ত্রভান্ডারে হামলা চালিয়ে যাচ্ছে, জানিয়েছেন ADF এর প্রধান মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফ ইডাফরেন। ইসরায়েলি হামলায় পশ্চিমার মধ্য ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি। জবাবে ইসফাহান থেকে এখন মিসাইল দাগছে ইরান, দাবি IDF এর। আরো দাবি আসছে ইসরায়েলের নিয়ন্ত্রণে নাকি তেহরানের আকাশ। আয়াতুল্লাহ খামেনির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বায়ুসেনা। ইরানের পারমাণবিক যেগুলো ঘাঁটি রয়েছে, ক্ষেপণাস্ত্র আছে যেখানে, কমান্ড সেন্টার, সেই সমস্ত জায়গায় হামলা চালানো হচ্ছে। ইরানের কোনো অসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি। এক ভিডিও বার্তায় একথাই বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা হয়েছে, তারাও ইসরায়েলি সেনার প্রশংসা করেছেন বলে দাবি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সরকারি
ভবনগুলোতে যেমন হামলা চালানো হচ্ছে বলা হচ্ছে, এই দাবি করা হচ্ছে, তার পাশাপাশি বেশ কিছু তথ্য সামনে আসছে। সরাসরি মার্কিন প্রেসিডেন্টকেই হুমকি ইরানের, কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান, ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে পাল্টা খামেনেই। আমেরিকা হস্তক্ষেপ যদি করে তাহলে চূড়ান্ত ফল ভোগ করতে হবে আমেরিকাকে, জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন খামেনেই। শহীদদের রক্ত ব্যর্থ হতে দেবে না ইরান, ইসরায়েলকে হামলার জবাব দেওয়া হবে, কারো চাপানো শর্ত মেনে নেবে না ইরান, দেশবাসীকে এক হয়ে থাকতে হবে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং পর্যাপ্ত, হুঙ্কার খামেনেইয়ের। ইরানের আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, এই আগ্রাসনকে ক্ষমা করা হবে না, হুমকি দিয়ে কোনো লাভ হবে না, হুঙ্কার ইরানের সুপ্রিম লিডারের। জাতির উদ্দেশ্যে খামেনেইর ভাষণ, আর এই ভাষণের পরে তেহরানকে ফের সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ইরান আলোচনার জন্য যোগাযোগ করেছিল আমেরিকার সঙ্গে, এমনকি হোয়াইট হাউসে গিয়েও আলোচনায় বসতে চেয়েছিল তেহরান। তবে ট্রাম্পের বক্তব্য এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। You don't know that I'm going to even do it. You don't know. I may do it. I may not do it. I mean, nobody knows what I'm going to do. I can tell you this, that Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, why didn't you negotiate with me 2 weeks ago? You could have done fine. You would have had a country. Two very simple words, a very simple, unconditional surrender. That means I've had it. Okay, I've had it. I give up. No more. আর দেশের মধ্যে সমালোচনা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের। বলা হচ্ছে মুখে যাই বলুন না কেন, নিজের দেশে বেশ বেকায়দায় আছেন মার্কিন প্রেসিডেন্ট, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে। ইরানের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের তীব্র সমালোচনা প্রাক্তন মার্কিন সেনা বিশ্লেষক জোসেফিন গিলবোর। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করা উচিত হয়নি আমেরিকার, মার্কিন নাগরিকদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন গিলবোর। ইসরায়েল আমেরিকার মিত্র রাষ্ট্র নয় বলেও মন্তব্য প্রাক্তন মার্কিন সেনা বিশ্লেষকের। American troops, American people do not want to go to war with Iran. This is your way to ensure the safety of your family member or your friend that is active duty military, to ensure they do not get deployed on behalf of Israel. Units across America have Facebook, X, and Instagram social media accounts. It is our duty as American citizens to flood the comment section and ensure that they understand, that the leadership understands that we do not want American troops to be deployed to die on behalf of Israel. পরের খবরের দিকে নজর রাখবো। আজকে কালীগঞ্জে ভোট 26 নির্বাচনের আগে এই উপনির্বাচন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কার কি হিসেব নিকেশ খানিকটা হয়তো স্পষ্ট হবে সব দলের কাছে। এখানে যেমন বিজেপি লড়াই করছে, তৃণমূল তাদের প্রার্থী দিয়েছেন, আর তার সঙ্গে সঙ্গে প্রার্থী রয়েছে কংগ্রেসের বাম সমর্থিত প্রার্থী। আমাদের সঙ্গে মহাদেব আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। এখনকার পরিস্থিতি কি? উপনির্বাচনে আমরা ভোটের হার দেখি কম পড়ে, মানুষ লাইনে কম দাঁড়ান, কি ছবি সকাল সকাল মহাদেব? একদমই সকাল থেকে তোমাকে সেই চিত্রটাই দেখাচ্ছি, যে তোমাদের দেখো তুমি এই মুহূর্তে যে চিত্রটা দেখতে পাবে, যেটি রয়েছে আমরা দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয়, তার পাশেই রয়েছে উচ্চ বিদ্যালয়, এবং এখানে রয়েছে মূলত 5টি বুথ। এই 5টি বুথের আমরা যে বুথের ছবিটি দেখাচ্ছি এটি 167 নম্বর বুথ। আর এই বুথে প্রায় 1 ঘন্টারও বেশি সময় কিন্তু ইভিএম খারাপ থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল, এবং এই বুথের পাশেই 173 নম্বর যে বুথ, সেই বুথেই কিন্তু মূলত বিজেপি প্রার্থী তিনি এসেছিলেন। সেখানে 173 নম্বর বুথে তিনি ভোট সারেন, এবং সকাল থেকে যেটা দেখানোর চেষ্টা করছি যে দেখো মানুষজন কিন্তু সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কারণ মানুষ একদিকে বলছে যে মানে এটা একটা উপনির্বাচন, যেখানে আর যিনি নির্বাচিত হন না কেন তার মেয়াদ কিন্তু খুবই কম, তার কারণ প্রায় 1 বছরের মধ্যে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে একটা মানুষের মধ্যে একটা অনীহা রয়েছে, পাশাপাশি একটা বৃষ্টিটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখো লাগাতার বৃষ্টি, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু মানুষজন বুথমুখী হতে পারছেন না। এবং তোমাকে বলি যে আমরা নজর রাখবো, আর খুব গুরুত্বপূর্ণ একটা অনেকগুলো ঘটনা ঘটেছে এই ভোটের আগে, সেই ভোটের আগে ঘটে যাওয়া ঘটনাগুলো শাসক দল বা বিরোধী দল কেউ কোনো ডিভিডেন্ড পায় কিনা সেটাও অবশ্যই দেখার একটা উপনির্বাচন হলেও এই নির্বাচনের গুরুত্বও কিন্তু থাকছে। ধন্যবাদ মহাদেব।